আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে ডিসকাস করব এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার থেকে কোয়েশ্চেন নাম্বার 3। শুরুতে কোয়েশ্চেনটি পড়ে নিই। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ বক্সে সুইটেবল ফ্রেজেস এবং ওয়ার্ডস দেওয়া থাকে, সেগুলো দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হয়। ডিয়ার লার্নার্স, এইচএসসি 9টি শিক্ষা বোর্ডের 2016 থেকে 25 সালের প্রশ্নপত্র থেকে 40টি স্পেশাল ফ্রেজেস এবং ওয়ার্ডস ডিসকাস করা হচ্ছে, যেগুলো ঘুরে ফিরে প্রতি বছর বারবার বোর্ড পরীক্ষাতে থাকে। প্রথম পর্বে 10টি ডিসকাস করেছি, দ্বিতীয় পর্বে 10টি ডিসকাস করেছি এবং আজকে তৃতীয় পর্বে ডিসকাস করব আরও নতুন 10টি ফ্রেজেস এবং ওয়ার্ডস। সো লেটস গেট স্টার্টেড। শুরুতেই হোয়েন এভার ওয়ার্ডটি, যেটি পরীক্ষাতে এসেছিল রাজশাহী বোর্ড 2016 সালে, সেটি ডিসকাস করব। হোয়েন এভার অর্থ হচ্ছে যখনই, অর্থাৎ কোনো ঘটনা বারবার ঘটে বা যে কোনো সময় ঘটে বোঝানোর জন্য হোয়েন এভার ফ্রেজটি বসে। এটি চেনার উপায় হচ্ছে হোয়েন এভার ফ্রেজটির পরে সাবজেক্ট থাকে এবং ভার্ব থাকে। যেমন পান্না ওয়াজ এ ক্রিমিনাল, পান্না একজন অপরাধী। সো হি ওয়াজ অলওয়েজ ইন হিজ টোজ, তাই সে সবসময় সতর্ক থাকে। ইন হিজ টোজ মানে সে সতর্ক থাকে। হোয়েন এভার হোয়েন এভার হি স দ্য হোয়েন এভার হি স দ্য পুলিশ, যখনই সে পুলিশ দেখত, হি হিড হিমসেলফ, সে নিজেকে লুকিয়ে ফেলত। এখানে দুইটি ঘটনা কিন্তু পরপর ঘটেছে। হোয়েন এভার হি স দ্য পুলিশ, যখনই সে পুলিশ দেখত, হি হিড হিমসেলফ, তখন নিজেকে সে লুকিয়ে রাখত। এরকম দুইটি ঘটনা পরপর বোঝানোর জন্য হোয়েন এভার দিয়ে ঘটনাগুলো যুক্ত করা হয়। নেক্সট ফ্রেজ হচ্ছে নো সুনার হ্যাড দেন, অথবা স্ক্যার্সলি হ্যাড হোয়েন, অথবা হার্ডলি হ্যাড হোয়েন। সবগুলো ফ্রেজ একই অর্থে ব্যবহার করা হয়। নো সুনার হ্যাড দেন মানে হচ্ছে প্রায় একসঙ্গে দ্রুত বা পরপর দুটি ঘটনা ঘটে যাওয়া বোঝানোর জন্য নো সুনার হ্যাড দেন বসে। রাজশাহী বোর্ড 2014 সালে কোয়েশ্চেনটি দেখব। নো সুনার নো সুনার নো সুনার হ্যাড আই সিন দ্য স্নেক, আমি সাপটি দেখতে না দেখতে বা দেখার সঙ্গে সঙ্গেই দেন আই বিকেম অ স্ট্রাক, আমি হতবাক হয়ে গিয়েছিলাম বা বিস্মিত হয়ে গিয়েছিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটি ঘটনার পরপর দ্রুত আরেকটি ঘটনা ঘটেছে। নো সুনার হ্যাড আই সিন দ্য স্নেক, আমি সাপটি দেখার সঙ্গে সঙ্গেই, দেন আই বিকেম অ স্ট্রাক, আমি বিস্মিত বা হতবাক হয়ে গিয়েছিলাম। স্ক্যার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড বসবে যখন তখন, এখানে দেন না বসে হোয়েন বসবে, পার্থক্য শুধু এইটুকু। ডিয়ার লার্নার্স, এখন দেখব সিন্স কখন ব্যবহার করা হয়। সিন্স অর্থ হচ্ছে থেকে, কোনো ঘটনা বা সময়ের পর থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে বোঝানোর জন্য। কোনো ঘটনা বা সময়ের পর থেকে শুরু করে কোনো কাজ এখনো চলছে বোঝানোর জন্য। রাজশাহী বোর্ড 2014 সালের প্রশ্নটি দেখি। যেমন ইট ওয়াজ লং, অনেক দিন পার হয়ে গেছে। সিন্স সিন্স আই হ্যাড মেট ইউ, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ যে করেছি। আমি তোমার সঙ্গে আই হ্যাড মেট ইউ, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করেছি। এই ঘটনার পর থেকে ইট ওয়াজ লং, অনেক দিন পার হয়ে গিয়েছে এবং এখনো দিন পার হচ্ছে, ঘটনাটি চলমান বোঝাচ্ছে। তাহলে আই হ্যাড মেট ইউ এটি একটি ঘটনা, এই ঘটনা থেকে অনেক দিন পার হয়ে গিয়েছে। আবার কোনো সময় থেকে বোঝানোর জন্য সিন্স বসে সময়ের পূর্বে, যেমন আই হ্যাভ লিভড হিয়ার, আমি এখানে থাকি বা বাস করছি, সিন্স 2010 সাল থেকে।
কোনো সময় থেকে শুরু হয়ে এখনো চলছে বোঝানোর জন্য সিন্স বসে সময়ের পূর্বে, এবং কোনো ঘটনা থেকে শুরু হয়ে এখনো চলছে বোঝানোর জন্য ওই ঘটনার পূর্বে সিন্স বসে। যেমন এখানে ঘটনা হচ্ছে আই হ্যাড মেট ইউ, আর এখানে সময় হচ্ছে 2010। কোনো সময় থেকে শুরু হয়ে এখনো চলবে বোঝানোর জন্য সে সময়ের পূর্বে সিন্স এবং ঘটনার পূর্বে সিন্স বসে। ইফ একটি কন্ডিশনাল ওয়ার্ড, ইফ দিয়ে কন্ডিশন প্রকাশ করা হয়। ইফ অর্থ হচ্ছে যদি। এখানে ইফ ইফ দিয়ে কতগুলো কন্ডিশনাল তৈরি করা হয়, যেমন জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এগুলো আপাতত না জানলেও চলবে, কারণ এই ৩ নং প্রশ্নটিতে কন্ডিশনাল সেন্টেন্স দেওয়া থাকে, শুধু কন্ডিশনাল সেন্টেন্সটি চিনে আমাদেরকে ইফ বসাতে হবে। যেমন এটি যে একটি কন্ডিশনাল সেন্টেন্স চিনতে হবে। যেমন ইফ আই হ্যাড এ টাইপরাইটার, আমার যদি একটি টাইপরাইটার থাকতো, আই উড টাইপ ওয়েল, আমি ভালোভাবে টাইপ করতে পারতাম। এখানে কন্ডিশন প্রকাশ করা হয়েছে, অর্থাৎ যদি আমার একটি টাইপরাইটার থাকতো। কন্ডিশন প্রকাশ করা হয় যে পার্টটির মাধ্যমে, সে পার্টটিতেই ইফ বসানো হয়। এইটুকু মনে রাখলেই চলবে। ডিয়ার লার্নার্স, এটি বরিশাল বোর্ড 2017 সালে প্রশ্নটি এসেছিল। এখন দেখব ইন কেস। ইন কেসও একটি কন্ডিশনাল ফ্রেজ। ইন কেসের মাধ্যমেও কন্ডিশন প্রকাশ করা হয়, অর্থ হচ্ছে যদি। ইন কেস এবং ইফের মধ্যে পার্থক্য হচ্ছে ইন কেস দিয়ে যে কন্ডিশনটি প্রকাশ করা হয়, সেই কন্ডিশনটি একটি সাবধান প্রকাশক একটি কন্ডিশন, অর্থাৎ কন্ডিশনের মধ্যে একটি সাবধানতা থাকে। সেন্টেন্সটি পড়লেই সহজে বুঝতে পারবো। যেমন টুমোরো আই উইল বি ভেরি বিজি, আগামীকালকে আমি অনেক ব্যস্ত থাকব। সো আই উইল সে গুড বাই, তাই আমি গুড বাই বা বিদায় বলছি। ইন কেস, ইন কেস আই ডোন্ট সি ইউ এগেইন, যদি আমি তোমাকে আর না দেখি। এই কারণে আগেই গুড বাই বা বিদায় বলে রাখছি। তাহলে ডিয়ার লার্নার্স, আমরা দেখতে পাচ্ছি ইন কেস আই ডোন্ট সি ইউ এগেইন, যদি আমি তোমাকে আগামীকালকে না দেখি, এই কন্ডিশনটির মধ্যে একটি সাবধানতা প্রকাশ পেয়েছে। ইন কেস অর্থ যদি, ইফ অর্থ যদি, কিন্তু ইফ দিয়ে কন্ডিশন প্রকাশ পেয়েছে সাধারণ কন্ডিশন, আর ইন কেস দিয়ে যে কন্ডিশনটি প্রকাশ পেয়েছে সেটির মধ্যে একটি সাবধানতা প্রকাশ পেয়েছে। আরও কন্ডিশনাল ফ্রেজ আছে, যেমন প্রোভাইডেড দ্যাট। প্রোভাইডেড দ্যাট অর্থ যদি বা শুধুমাত্র যদি। প্রোভাইডেড দ্যাট দিয়ে যে কন্ডিশনটি প্রকাশ পায় সেই কন্ডিশনটির মধ্যে একটি কঠোরতা থাকে, বা একটু বেশি স্পষ্ট বা একটু জোর প্রকাশ করা হয়। এবং প্রোভাইডেড দ্যাট দিয়ে যে কন্ডিশনাল সেন্টেন্সটি থাকে সেটির মধ্যে প্রোভাইডেড দ্যাটের পরে সবসময় সাবজেক্ট প্লাস ভার্ব থাকে। বরিশাল বোর্ড 2022 সালের কোশ্চেনটি দেখব। যেমন বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে, হি হ্যাড রিচড, সে পৌঁছেছে, দ্য হাইয়েস্ট পিক অফ সাকসেস, সফলতার চূড়ান্ত পর্যায়ে। ইউ ক্যান অলসো রিচ ইউর গোল, তুমিও তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে। প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড প্রোভাইডেড দ্যাট যদি ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো। প্রোভাইডেড দ্যাট মানে শুধুমাত্র তখনই বা শুধুমাত্র যদি ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো। এখানে যে শর্তটি প্রকাশ পেয়েছে, শর্তটির মধ্যে একটি জোর দেওয়া হয়েছে অথবা কঠোরতা প্রকাশ পেয়েছে। এক একটি কন্ডিশনাল ফ্রেজ বা ওয়ার্ডের পার্থক্য আমরা দেখছি। এখন দেখব আনলেস একটি কন্ডিশনাল ওয়ার্ড। আনলেস নেতিবাচক শর্ত প্রকাশ করার জন্য আনলেস ব্যবহার করা হয়। আনলেস অর্থ হচ্ছে যদি না। আনলেসের পরেও সাবজেক্ট প্লাস ভার্ব থাকে। এটি আমরা এখন কোশ্চেন দেখব। কুমিল্লা বোর্ড 2017 সালের কোশ্চেনটি কিভাবে এসেছিল। টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ, সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। আনলেস, আনলেস যদি না, ইউ মেক প্রপার ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার না করো। এখানে আনলেস দিয়ে একটি নেতিবাচক শর্ত প্রকাশ করা হয়েছে। শর্ত প্রকাশক অনেকগুলো,
ফ্রেজ এবং ওয়ার্ড আমরা দেখলাম এক একটি শর্ত এক এক রকম। এখন দেখব ইন অর্ডার দ্যাট দিয়ে কিভাবে উদ্দেশ্য প্রকাশ পায়। ইন অর্ডার দ্যাট একটি উদ্দেশ্য প্রকাশক ফ্রেজ। ইন অর্ডার দ্যাট অর্থ হচ্ছে যাতে, কোনো কাজ করার উদ্দেশ্য বোঝাতে ইন অর্ডার দ্যাট বসে। ইন অর্ডার দ্যাট খুব কম ক্ষেত্রে ব্যবহার হয়, এটি ফর্মাল। এবং ইন অর্ডার টু এটিও একটি উদ্দেশ্য প্রকাশক ফ্রেজ, এটি বেশি বেশি ব্যবহার হয়, এটি কমন। প্রথমে আমরা ইন অর্ডার দ্যাট দিয়ে একটি উদাহরণ দেখি। কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্নটি দেখি। তানিশা ওয়েন্ট টু কলেজ, তানিশা কলেজে গিয়েছিল ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট শি কুড লার্ন সামথিং, যাতে সে কিছু শিখতে পারে। আমরা দেখেছি ইন অর্ডার দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ভার্ব এবং ভার্বটি হয় মডেল অক্সিলারি ভার্ব। ভার্বটি বেশিরভাগ ক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসে। আর ইন অর্ডার টু এর পরে বসে ভার্বের বেজ ফর্ম। ইন অর্ডার টুর পরে সাবজেক্ট না বসে ভার্ব বসে। ইন অর্ডার টু অর্থ যাতে, কাজ করার উদ্দেশ্য বোঝাতে ইন অর্ডার টু বসে। ইন অর্ডার টু একটি এমন একটি ফ্রেজ যেটি কমন বা যেটি বেশি বেশি ব্যবহার করা হয়। রাজশাহী বোর্ড 2016 সালের প্রশ্নটি কিভাবে এসেছিল দেখি। ইট ওয়াজ এ লং ইট ওয়াজ এ হট সামার ডে, এটি খুব গ্রীষ্মের গরমের দিন ছিল। এ ক্রু ফেল্ট ভেরি থার্স্টি, একটি কাক খুব তৃষ্ণার্ত অনুভব করছিল বা করেছিল। সো ইট ওয়াজ ফ্লাইং, এটি উড়াউড়ি করছিল বা উড়ছিল। হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে। ইন অর্ডার টু, ইন অর্ডার ইন অর্ডার টু ফাইন্ড ওয়াটার, পানি খোঁজ করার জন্যে। ইন অর্ডার টুর পরে এখানে ভার্ব আছে এবং ইন অর্ডার দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ভার্ব আছে। ইন অর্ডার টু অর্থ উদ্দেশ্য প্রকাশ পায় এবং ইন অর্ডার দ্যাট দিয়েও উদ্দেশ্য প্রকাশ হয়। পার্থক্য হচ্ছে একটি কমন বেশি ব্যবহার হয় আর একটি কম ব্যবহার হয়, এবং ইন অর্ডার টুর পরে ভার্ব থাকে আর ইন অর্ডার দ্যাটের পরে সাবজেক্ট প্লাস বেশিরভাগ ক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্ব থাকে। লাস্ট ওয়ান হচ্ছে টু টু। এই ফ্রেজটি কখন বসে? যে কোনো জিনিস বা অবস্থা যখন বেশি হয়, বেশি হওয়ার কারণে যখন অন্য একটি কাজ করা সম্ভব হয় না, এরকম অর্থ বোঝানোর জন্য টু টু বসে। টু এর পরে সবসময় অ্যাডজেক্টিভ থাকে, পরবর্তী টু এর পরে ভার্বের বেজ ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থাকে। রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্নটি দেখি। ডোন্ট এক্সপেক্ট এনি হেল্প ফ্রম হিম, তার কাছ থেকে কোনো সাহায্য আশা করবে না। হি ইজ টু বিজি, সে এত ব্যস্ত যে টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে পারবে না। একটি অবস্থা বা কাজ এত বেশি যে কাজটির কারণে অন্য একটি কাজ করা যায় না বোঝানোর জন্য টু টু ফ্রেজটি বসে। এটি স্ট্রাকচার আমরা বলেছি, টু এর পরে অ্যাডজেক্টিভ থাকে, পরবর্তী টু এর পরে ভার্ব থাকে। ডিয়ার লার্নার্স, এই ছিল গুরুত্বপূর্ণ 10টি ফ্রেজেস এবং ওয়ার্ডস যেগুলো প্রতি বছর বোর্ড পরীক্ষাতে থাকে। এইগুলোর বাইরে এগুলোর বাইরে থেকে কখনোই পরীক্ষাতে থাকে না। তো ডিয়ার লার্নার্স, আমরা পরবর্তী পর্বটি হচ্ছে শেষ পর্ব, সেটিতে নেক্সট 10টি ফ্রেজেস এবং ওয়ার্ডস ডিসকাস করব। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।